হ্যালো ফ্রেন্ডস, আমি লালটু রানা। আজ আমরা ক্লাস 7-এর কোষে দেখি 2.1-এর অঙ্কগুলি করছি। তো প্রথমে কি আছে দেখো, বলেছে 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করে। আর এই অনুপাতের অঙ্কগুলি তোমরা ক্লাস 6-এর শেষের দিকেই শিখে এসেছ। তো আমাদের কি বের করতে বলেছে, চাল আর ডালের দামের অনুপাত। তাহলে আমরা এভাবে প্রথমে লিখছি যে চাল ইস্টু ডাল। অনুপাত মানে কি, এই যে অনুপাত মানে ইস্টু, তাহলে চাল ইস্টু ডাল। কিসের ডালের দামের অনুপাত বের করতে বলেছে। তাহলে এটাও দেখো 1 কিগ্রা, এটাও কিন্তু সেম পরিমাণ 1 কিগ্রা। তাহলে 1 কিগ্রা চালের দাম 40 টাকা। তাহলে আমরা এখানে চালের জায়গায় এখানে 40 লিখি অনুপাত। আর 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। তাহলে এখানে এই যে ডাল আছে, এই ডালের জায়গায় আমরা এখানে 100 লিখছি। এবারে দেখো এই দুটি সংখ্যাকে 40 আর 100কে একই সংখ্যা দিয়ে কাটাকাটি করতে হবে। তাহলে এই 40 আর 100 কী দিয়ে কাটাকাটি যাবে? আচ্ছা, তার আগে প্রথমে আমরা এই শূন্যগুলো কাটি। এবারে কী দিয়ে কাটাকাটি যাবে? 2 দিয়ে যাবে। তাহলে 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4 অনুপাত 2 দিয়ে কাটলে 2 5-এ 10। তাহলে 2 অনুপাত 5। তাহলে আমাদের অতএব উত্তরটা লিখতে হবে চাল ও ডালের দামের অনুপাত 2:5। এবারে হয়তো মনে করবে যে চাল ও ডালের দামের অনুপাত 2:5 টাকা, কিন্তু টাকা এখানে লেখা যাবে না। তো কী কারণে লেখা যাবে না? অনুপাত কি? তাহলে এর আগে দেখো, অনুপাত হচ্ছে দুটি সমজাতীয় রাশির তুলনা। অনুপাত হচ্ছে দুটি সমজাতীয় রাশির তুলনা। তাহলে চালের অনুপাত, এই যে চাল কত বলেছে, চাল বলেছে 1 কিগ্রা চালের দাম 40 টাকা। তাহলে আমরা এখানে ধরো এখানে 40 টাকায় লিখছি, দিয়ে অনুপাত দিচ্ছি। আর ডাল, তাহলে 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। তাহলে অনুপাত 100 টাকায় লিখছি। তাহলে এটা হচ্ছে চাল আর এটা হলো ডাল। এবারে কি করব দেখো, তো এখানে এটা এইভাবেও লেখা যায় যে চাল বাই ডাল সমান, তাহলে চাল কত, চাল হচ্ছে 40 টাকা। তাহলে এখানে 40 টাকা। ডাল, এখানে ডাল হচ্ছে কত, 100 টাকা। তাহলে এখানে কি হচ্ছে, টাকায় আর টাকায় কেটে যাচ্ছে। তাহলে যদি এটাকে এবারে আমরা 20 দিয়ে কাটি, 20 দুগুণে 40, 20 5-এ 100। তাহলে কি হচ্ছে 2/5। তাহলে এখানে কি আর টাকা আসছে? তাহলে সমান হচ্ছে 2:5। তাহলে 2:5। তাহলে এরকম পরীক্ষায় কিন্তু প্রশ্ন পড়তে পারে যে অনুপাতের কেন একক নেই। কেমন কোশ্চেন আসবে দেখবে, কোশ্চেন আসবে অনুপাতের কেন একক নেই। তখন এই অ্যান্সারটা এভাবে লিখবে যে অনুপাত যেহেতু দুটি সমজাতীয় রাশির তুলনা, তাই অনুপাতের একক হয় না। এছাড়া এই কথাটা বইয়েও লেখা আছে, কোথায় আমি দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে 25 পাতায় আছে, 25 পাতায় আছে। তো এখানে বলেছে দেখো যে অনুপাত বলতে বুঝি সমজাতীয় রাশির তুলনা। আর যেহেতু সমজাতীয় রাশির তুলনা করতে গিয়ে ভাগ করছি মানে কি, উপর নিচে লিখছি। মানে এখানে কি করছি, এখানে লিখছিলাম কি, এখানে টাকা, আর এখানেও দেখো লিখছিলাম টাকা। তাহলে কি হচ্ছে, ভাগ করছি, উপর নিচে কি হচ্ছে, সেম কেটে যাচ্ছে। ভাগ করছি, তাই ভাগ করার সময় কোনো একক থাকছে না, তাই অনুপাতের কোনো একক নেই। এবারে 2-এর অঙ্কটা দেখো, 2-এর অঙ্কটা এখানে একটা ত্রিভুজ দিয়ে আছে। এরপর ত্রিভুজে কি করা আছে, ত্রিভুজে সাধারণত 3টি কোণ হয়তো ত্রিভুজে, তাহলে এ একটা কোণ, এ একটা কোণ আর এ একটা কোণ। এই 3টে কোণের অনুপাত কি আমাদের বের করতে হবে। কি কোণ, বিএসি, এবিসি আর এসিবি, এই কোণের অনুপাতগুলো। তো কোণগুলো কেমনভাবে খুঁজতে হয় জানো, সবসময় মিডিলের যেটা হয় সেইটা কোণ। যেমন বিএসি এর মিডিলে কি আছে, এ। তাহলে এবিসি এর মিডিলে কি আছে, বি।
এ সি বি এর মিডিলে কি আছে সি, তাহলে এই মিডিলগুলো সবসময় মান হিসাব ধরতে হয়। তাহলে আমরা প্রথমে যে বিএসি, এই যে বিএসি দেখতে পাচ্ছ, তাহলে এই যে এ কোণটা, তাহলে এ কোণটা কত ধরবো, তাহলে আমরা এখানে এই যে এ ধরবো, তাহলে এ কোণটার মান হচ্ছে 60। তাহলে আমরা এখানটায় এর জায়গায় এখানটায় লিখবো 60 অনুপাত, তারপরে এ বি সি, তাহলে আমরা এখানে বি, তাহলে এখানে এই বি কোণটার মান কত 50, তাহলে আমরা অনুপাত 50, এখানে অনুপাত দিয়ে আছে অনুপাত। এবারে কি আছে এ সি বি, তাহলে সি কোণ বলতে এই যে সি কোণ কত আছে, সি কোণ আছে 70, তাহলে এখানে লিখব 70 দিয়ে সমান। এবারে দেখো প্রত্যেকটার শূন্য আছে, তাহলে একটা করে শূন্য আমরা সবারই থেকে বাদ দিয়ে দিতে পারি, তাহলে 6 অনুপাত 5 অনুপাত 7। তোমরা এখানে কিন্তু কাটাকাটি করবে না, ঠিক আছে, এইভাবে লিখবে 6 5 7। তাহলে এইটাই হচ্ছে এইটা হলো বিএসি এবিসি আর কোণ এসিবি এর অনুপাত। এবারে 3 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম 50 পয়সা। একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি। তো এখানে কিসের অনুপাত বের করতে হবে, পেন্সিলের অনুপাত বের করতে হবে আর লজেন্সের দামের অনুপাত বের করতে হবে। তো এখানে দেখো, এখানে দামটা আছে টাকা আর এখানে দামটা কি আছে, লজেন্সের দামটা আছে পয়সাতে। তাহলে আমরা কি করব, আমাদের এই 3 টাকাটাকে পয়সায় রূপান্তরিত করব। তাহলে সেভাবে লিখছি যে আমরা জানি 3 টাকা সমান 3 গুণিত 100, যেহেতু 1 টাকা সমান 100 পয়সা, আর টাকাকে যদি পয়সায় রূপান্তরিত করতে হয়, টাকাকে পয়সায় রূপান্তরিত করতে 100 দিয়ে গুণ করতে হবে। 3টা হচ্ছে কি, 3টা হচ্ছে টাকা, তাহলে একে পয়সায় রূপান্তরিত করছি, তার জন্য 100 দিয়ে গুণ করছি। তাহলে 3কে যদি 100 দিয়ে গুণ করি, 100 3 হচ্ছে 300 পয়সা। তাহলে এখন কি হয়েছে, এখন একটি পেন্সিলের দাম কত হয়েছে 300 পয়সা। তাহলে লিখি এই যে একটি পেন্সিলের দাম 300 পয়সা। আর কি বলেছে, একটি লজেন্সের দাম 50 পয়সা। নিচে একটি লজেন্সের দাম 50 পয়সা। এবার কি বলেছে, একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত। অতএব পেন্সিল ইস টু লজেন্স, তাহলে প্রথমে আছে পেন্সিল, অতএব পেন্সিল ইস টু লজেন্স। তো তোমরা কিন্তু শুরুটা এইখান থেকে করবে, আমি তোমাদের যাতে মানে ভালোভাবে দেখতে সুবিধা হয় এই জন্য কিন্তু আমি এখানে করেছি। তোমরা অবশ্যই নিচে করবে, এরকম নিচে করবে, এখান থেকে শুরু করবে। তাহলে পেন্সিল ইস টু লজেন্স, তাহলে পেন্সিল ইস টু লজেন্সের দামের অনুপাত, পেন্সিল ইস টু লজেন্সের দামের অনুপাত। তাহলে প্রথমের দাম কত, প্রথমে পেন্সিলের দাম কত হয়েছে 300, তাহলে এখানে 300 অনুপাত করতে অনুপাত লজেন্স, তাহলে এখানে লজেন্সের দাম কত বেড়েছে, একটি লজেন্সের দাম 50 পয়সা, তাহলে এখানে হচ্ছে 50 পয়সা। তাহলে আমরা এখানে সমান দিই, তাহলে প্রথমে এর একটা শূন্য বাদ যাবে, তাহলে 30 অনুপাত 5। এবারে কি হবে বলো, 30 আর 5 এই দুটোকে এমন কি সংখ্যা আছে যে কাটাকাটি করা যাবে, 5 দিয়ে কাটাকাটি করা যাবে। তাহলে 5 ছক 30 অনুপাত 5 একে 5, তাহলে দামের অনুপাত কত হচ্ছে 6 অনুপাত 1। তো এটা হচ্ছে দামের অনুপাত পেন্সিল ও লজেন্সের। তোমরা যদি মনে করো যে আমরা এখানে কি করব, এখানে আমরা পয়সাটাকে কোনো চেঞ্জ করব না, ঠিক আছে, পয়সাটাকে নয়, এই টাকাটাকে কোনো চেঞ্জ করব না, 3 টাকাটাকে 3 টাকায় রাখবো। তাহলে কি করে করতে পারবে জানো, তো দেখো সেইটাও কিন্তু আমি তোমাকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে 3 টাকা, তো তখন লিখবে যে 50 পয়সা। তাহলে এই যে একটি লজেন্সের দাম 50 পয়সা আছে, তো তাহলে 50 পয়সা সমান, আচ্ছা বলো তোমরা, তাহলে এখানে 50 পয়সা সমান আমরা টাকায় কনভার্ট করব, তাহলে 50 পয়সা সমান ড্যাশ টাকা। আচ্ছা আমাকে এইটা বলো যে 100 পয়সা সমান কত টাকা। তো 100 পয়সা সমান আমরা সকলেই জানি 1 টাকা। এই 1 টাকাটি কীভাবে এসেছে, তাহলে প্রথমে যে 100 পয়সা, তাহলে এই পয়সাটাকে উপরে রাখা হয়েছে, দিয়ে কি করা হয়েছে, আবার 100 দিয়েই ভাগ করা হয়েছে, তাহলে এটা হচ্ছে পয়সা।
তাহলে পয়সাটাকে কি করা হলো 100 দিয়ে ভাগ করলাম, তাহলে কাটাকাটি করতে কি হয়েছে 1 টাকা হয়েছে। তাহলে এখানে যে 50 পয়সা আছে, তাহলে 50 পয়সাটাকে কত দিয়ে ভাগ করতে হবে, এই 100 দিয়ে ভাগ করতে হবে। তার মানে হচ্ছে 50/100। এবার এই শূন্যই কাটতে পারো, 5 দুগুণে 10, উপরে কিছু নাই মানে শূন্য ভাববে নি, কিন্তু উপরে কিছু নাই মানে অবশ্যই 1 আছে, তাহলে সমান কত হচ্ছে 1/2 টাকা। তাহলে এখানে কি হবে 50 পয়সা সমান কত টাকা, 50 পয়সা সমান 1/2 টাকা, মানে হাফ টাকা। এবারে কি বলেছেন, এবারে বলেছে যে পেন্সিল ও লজেন্সের দামের অনুপাত, একটি পেন্সিল আর একটি লজেন্সের দামের অনুপাত। তো এখানে দামের অনুপাত, তাহলে প্রথমে কি আছে, প্রথমে আছে পেন্সিল, তাহলে প্রথমে এখানে পেন্সিল লিখছি, পেন্সিল অনুপাত, এরপর কি আছে লজেন্স, এখানে লজেন্স লিখছি। তাহলে পেন্সিলের দাম কত, তাহলে আমরা এখানে পেন্সিলের দাম কত ছিল, একটি পেন্সিলের দাম 3 টাকা, তাহলে পেন্সিলের নিচে লিখব 3 টাকা, অনুপাত একটি লজেন্সের দাম কত, একটি লজেন্সের দাম হচ্ছে 50 পয়সা, কিন্তু যেহেতু এখানে আমরা টাকায় লিখেছি, তাহলে কি করব, একেও সেই 50 পয়সা না লিখে এখানে হাফ টাকা লিখছি, অনুপাত হাফ। ঠিক আছে, এবারে কি করব দেখো, এবারে এইখানে যে হরে যে সংখ্যাটা থাকবে, হরে যে সংখ্যাটা থাকবে এইটা লবের সাথে গুণ করে দিতে হয়। তাহলে এখানে 3 দুগুণে কত, 3 দুগুণে 6, অনুপাত এখানে 1 করতে 1। দেখো কেটে গেছে মনে হয়, আবার বলছি, এই যে এই ধার সাইডে যে হরে যে সংখ্যাটা আছে, হরে কি আছে 2, আর এখানে কি আছে, এই প্রথমে লজেন্স, এটা কি আছে, এটা আছে লব, মানে এখানে ধরো 1 আছে ধরতে পারি, তাহলে এই 2 এর সাথে আমরা এখানে 3 গুণ করে দেবো, 3 দুগুণে 6, আর এখানে লবে যে সংখ্যাটা থাকবে সেটা লিখে দেবো, তাহলে 6 অনুপাত 1। এবার 4 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। তো প্রথমে এই মুদ্রাগুলোর মূল্য বের করতে হবে। তাহলে একটি আধুলি, তাহলে একটি আধুলি মানে কত বলো, তো একটি আধুলি মানে আমরা সকলেই জানি 50 পয়সা, তাহলে একটি আধুলি মানে হলো 50 পয়সা। একটি 1 টাকার মুদ্রা, একটি 1 টাকার মুদ্রার মূল্য কত, তাহলে একটি 1 টাকার মুদ্রার মূল্য তো 1 টাকাই হবে, তাহলে 1 টাকা, কিন্তু আমরা প্রথমে কি 50 পয়সায় রূপান্তর করেছি, তাহলে আমাদেরকে এটাকেও পয়সায় রূপান্তরিত করতে হবে। তাহলে 1 টাকা সমান কত পয়সা, 1 টাকা সমান হয় 100 পয়সা। এবারে কি বলেছে, একটি 2 টাকার মুদ্রার মূল্য, তাহলে একটি 2 টাকার মুদ্রার মূল্য কত, 2 টাকাই তো হবে, 2 টাকার মুদ্রার মূল্য তো 2 টাকাই হবে, কিন্তু আমরা কি দুটোকে যখন পয়সাতে রূপান্তরিত করছি, তাহলে একেও পয়সায় রূপান্তরিত করতে হবে। তাহলে 2 টাকা সমান কত পয়সা, 2 টাকা সমান হচ্ছে 200 পয়সা। এবারে কি বলেছে, বলেছে মুদ্রার মূল্যের অনুপাত, তো এগুলো সমস্ত মূল্য হয়েছে, এবারে মূল্যের অনুপাতটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে ছিল আধুলি, ওই লেগে আধুলি অনুপাত, তারপরে আছে 1 টাকার মুদ্রার মূল্য, ওই জন্য 1 টাকার মুদ্রা, অনুপাত শেষেরটা কি আছে 2 টাকার মুদ্রার মূল্য, ওই জন্য শেষেরটা 2 টাকার মুদ্রা। তাহলে আমরা এবার মানগুলো যে যার বসিয়ে দেবো। তাহলে আধুলি এখানে 50, তাহলে 50 করতে এখানে 50, অনুপাত 1 টাকার মুদ্রা এখানে আছে 100, তাহলে এখানে 100, অনুপাত 2 টাকার মুদ্রা এখানে আছে 200, তাহলে এখানে আছে 200। তো দেখে কি মনে হচ্ছে 50, 100, 200 এই প্রত্যেককে কি সংখ্যা দিয়ে ভাগ যাবে, এই প্রত্যেকে কিন্তু 50 দিয়েই ভাগ যাবে। তাহলে 50 একে 50, অনুপাত 50 দুগুণে কত, 50 দুগুণে 100, অনুপাত 50 কতই 200, 50 4 হচ্ছে 200, তাহলে 1 অনুপাত 2 অনুপাত 1 অনুপাত 2 অনুপাত 4। ঠিক আছে, তো এবারে কথা হলো, যদি মনে করো পয়সায় না রূপান্তরিত করব, যদি আমরা বলি যে টাকাটায় রেখে দেবো, তো আমরা কিভাবে করব এটা, তাহলে আমরা কি জানি, আমরা জানি আধুলি 50 পয়সা, আর 50 পয়সা মানে কত টাকা হয়, এই একটু আগে দেখেছি 50 পয়সা মানে কি হয় হাফ টাকা, তাহলে এখানে 1/2 টাকা। কি কারণে হয়, কারণ টাকা যদি পয়সাকে টাকায় রূপান্তরিত করতে হয়, পয়সাকে টাকায় রূপান্তরিত করলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এখানে কি আছে পয়সা, তাহলে এখানে 50 হলো পয়সা, তাহলে এখানে টাকা যদি রূপান্তরিত করি তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে একটা শূন্য একটা শূন্য কাটবে, তাহলে 5 দুগুণে 10, উপরে কিছু নয় মানে আছে 1, তাহলে হবে 1/2, তাহলে 1/2 হলো টাকা। এই জন্য 50 পয়সা সমান কি হলো 1/2 টাকা। এখানে কি আছে 1 টাকা, তাহলে 1 টাকা করতে এখানে 1 টাকায় থাকবে, আর এখানে 2 টাকা করলে 2 টাকায় থাকবে। তোমরা যদি পয়সায় রূপান্তরিত করছো তাহলে কিন্তু অঙ্কটি হয়ে গেছে, কিন্তু আমি এবারে দেখাচ্ছি এইগুলো কিন্তু আর কোনো কিছুই করবে না, আমি জাস্ট এবারে টাকায় রূপান্তরিত করে কি করে করতে হয় সেটা দেখাচ্ছি। তাহলে এখানে কি হলো বলো, এখানে এবারে আমরা কি পেয়েছি, এখানে পেয়েছি আধুলি, আমি একদম সংক্ষেপে লিখে দিচ্ছি, আধুলি, তারপরে 1 টাকা, 1 টাকা, আর পেয়েছি কি, আর পেয়েছি 2 টাকা, তাহলে আমরা অনুপাত এখানে 2 টাকা। তো আধুলি কি আছে, আধুলির মূল্য হচ্ছে 1/2, তাহলে আধুলির জায়গায় আমরা 1/2 লিখব, অনুপাত এবারে কি আছে 1 টাকা, তো এখানে 1 টাকার করতে এখানে কি হবে 1 টাকা, অনুপাত এখানে 2 টাকা, 2 টাকা মানে কি 2 টাকা মানে হলো এখানে 2 টাকা।
এবারে দেখো এটা তো ভগ্নাংশ আছে, এইখানে যে লবটা আছে সেই লবটা কিন্তু এখানে রেখেই দেবো 1। এবারে এই যে হরের সঙ্গে বাকি দুটো সংখ্যাকে গুণ করে দেবো। তাহলে 2-এর সঙ্গে যদি 1 গুণ করি 2 একে হবে 2, আবার 2-এর সঙ্গে যদি 4 গুণ করি 2 দুগুণে হবে 4। তাহলে দেখো 1:2:4, আর এখানেও দেখো 1:2:4, যে কোনো একভাবে করলেই কিন্তু হবে। ঠিক আছে, একটু ভালো করে দেখে নাও। এবারে 5এরটা কী বলেছে দেখো, বলেছে উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস ও নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি। তো আমাদের কি করতে হবে, এই যে বয়সগুলো আছে মানে 12 বছর 6 মাস, 12 বছর 4 মাস আর শুধুমাত্র 12 বছর, এই বয়সগুলোর অনুপাত বের করতে হবে। তো অনুপাত তো অবশ্যই বের করব, কিন্তু দেখো এখানে আছে বছর মাস, এখানেও আছে বছর মাস, আর এখানে আছে শুধু বছর। তাহলে আমাদের কি করতে হবে, হলে এগুলিকে সমস্তটাই বছরে আনতে হবে, অথবা সমস্তটাকেই কি করতে হবে, মাসে নিয়ে যেতে হবে। তো এখানে সমস্তটাকে বছরের থেকে সমস্তটাকে যদি আমরা মাসে নিয়ে যাই সেটাই সবচেয়ে বেশি সুবিধা। তো প্রথমে আছে দেখো উমার বয়স 12 বছর 6 মাস, তাহলে উমার বয়স 12 বছর 6 মাস, তাহলে 12 বছর 6 মাস সমান কত মাস সেইটা প্রথমে আমরা বের করে নিচ্ছি। তো আমরা কি জানি 12 বছর, তাহলে বছরকে যদি মাসে পরিণত করতে হয় সেটাকে 12 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে 12 তো আছেই, তাহলে 12 বছর, 12 বছরকে আমরা মাসে পরিণত করছি, এই কারণে কি আবার 12 দিয়ে গুণ করছি। আর এখানে 6 মাস ছিল, এই কারণে এর সঙ্গে আরও 6 যোগ করতে হবে। তাহলে 12-র সঙ্গে 12 যদি গুণ করি, 12 কত 144, আর এখানে 6 আছে, তাহলে যোগ 6, 144 আর 6 কত 150, 150। এবারে দেখো রাতুলের বয়স কি বলেছে না, রাতুলের বয়স 12 বছর 4 মাস, তাহলে রাতুলের বয়স 12 বছর 4 মাস। তাহলে এটাকেও প্রথমে আমরা কি করব, মাসে কনভার্ট করে নেব। তাহলে এটা মাস বলে লিখে নিই। তো এখানে প্রথমে আছে 12, তাহলে এখানে 12 করতে 12 গুণিত বছরকে যদি মাসে পরিণত করতে হয় আবার 12 দিয়ে গুণ করতে হবে, যোগ এখানে কি আছে 4 মাস, তাহলে 4 মাস সমান 12 সেই 144ই হয়, 144 যুক্ত এখানে 4, তাহলে 144 আর 4 কত হলো 148 মাস। এরপর নূরজাহানের বয়স 12 বছর, এই দেখতে পাচ্ছ নূরজাহানের বয়স 12 বছর। তাহলে এই 12 বছরটিকে যদি মাসে পরিণত করতে হয় তাহলে কি করতে হয়, আবার এই 12 দিয়ে গুণ করতে হয়। কারণ কি জানি, আমরা জানি 12 মাসে, কারণ কি হচ্ছে আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাহলে 1 বছর সমান যদি 12 মাস হয় তাহলে 12 বছর সমান নিশ্চয়ই বেশি মাস হবে, আর বেশি মাস হলে গুণ, তাই 12 গুণিত 12 সমান 144 মাস। এবারে কি বলেছে দেখো, তাহলে ওদের তিনজনের বয়সের অনুপাত। তাহলে আমরা পরপর তিনজন লিখে নিই। তো প্রথমে আমরা কি লিখি, উমা, ইষ্টু, রাতুল, ইষ্টু, তারপরে কি আছে নূরজাহান, নূরজাহান, ঠিক আছে। তো প্রথমে কি আছে, প্রথমে আছে 150, তাহলে এখানে 150 অনুপাত, তারপরে কত আছে 148, তাহলে এখানে 148 অনুপাত, তারপরে কত আছে 144, তাহলে এখানে আমরা 144 লিখি। তো এককের অঙ্কে দেখো এখানে 0, 8 আর এখানে আছে 4। তো এককের অঙ্ক যদি 0 এবং 2 বা 2-এর গুণিতক থাকে তাহলে প্রত্যেকটিকে 2 দিয়ে কাটাকাটি করা যায়। তাহলে প্রত্যেকটি থেকে আমরা 2কে ভাগ করব, 2 ভাগ করে নেব প্রত্যেকটি থেকে। তাহলে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 150 আছে, তাহলে 2 75 হয় 150, আবার 2 যদি কাটি 2 7 14, 2 4 8, আবার যদি এখানে 2 দিয়ে কাটি 2 দিয়ে কাটলে 2 7 14, 2 দুগুণে 4, তাহলে তিনজনের বয়সের অনুপাত কত হলো 75 অনুপাত 74 অনুপাত 72। এখানে আবার বছর লিখে দাওনি, ঠিক আছে, বছর নয় মাস লিখে দাওনি, কারণ মাস লিখলে ভুল হবে, কারণ এর আগে কি বলেছি অনুপাত সবসময় দুটি সমজাতীয় রাশির তুলনা হয়, এই কারণে অনুপাতের কখনো একক হয় না। তো এটা তো গেল মাসের হিসাবে, ঠিক আছে। তোমরা যদি বলো যে আমরা এখানে এই 12 বছরটিকে ফিক্সড রেখে দেবো, তাহলে একে যদি 12 বছর রাখতে হয় তাহলে এখানে 12 বছর 6 মাসকেও আমাদের বছরে কনভার্ট করতে হবে, আবার 12 বছর 4 মাসকেও আমাদের কিন্তু বছরে কনভার্ট করতে হবে। তো আমি এবারে এইটি করে দেখাচ্ছি, যদি বছরে করতে চাও তো কীভাবে হবে। তো দেখো এখানে লেখা আছে উমার বয়স হচ্ছে 12 বছর 6 মাস, এখানে উমার বয়স 12 বছর 6 মাস, এখানে কি করছি মাসে পরিণত করছি, এখানে বছর করছি। তাহলে আমরা কি জানি,
দেখো এখানে তো 12 বছর আছে, তাহলে 12 বছর করতে 12 বছর যোগ এখানে 6 মাস, তাহলে 6 মাসটাকেও কী করতে হবে, 6 মাসটাকেও বছরে পরিণত করতে হবে। আচ্ছা বলো তো 12 মাস সমান কত বছর? 12 মাস সমান হয় 1 বছর, তাহলে 12 মাস সমান তো 1 বছর। তাহলে একটা কী করে পেলুম? তাহলে এখানে যে 12 মাস ছিল 12 মাস থাকছে, 12 মাসকে যখন আমরা আবার 12 দিয়ে ভাগ করছি তখনই কিন্তু 1 বছর হচ্ছে, কারণ 12 একে 12। তাহলে এখানে 6 মাস আছে, তাহলে এখানে 12-র মতো 6 মাসটা উপরে থাকছে, আর নিচে কি, নিচেকে 12 দিয়ে ভাগ করতে হচ্ছে, তাহলে ডিভাইডেড বাই 12। এবারে যদি কাটাকাটি করি 6 দিয়ে যদি করি 6 একে 6, 6 দুগুণে 12, ঠিক আছে। এবার এখানে কি হলো 12 যুক্ত 1-এর 2, 12 যুক্ত 1-এর 2 মানে কি, তাহলে প্রথমে 2-এর সঙ্গে 12কে গুণ করতে হয়, 2 12 24, আর 24-এর সঙ্গে 1 যোগ করতে হয়, 24 একে কত, 24 একে 25, আর নিচে কি আছে, নিচে 2, তাহলে 2 করতে 2, তাহলে কত হলো 25/2 বছর। তো আমরা বলতে পারি 12 বছর 6 মাস সমান 25/2 বছর। এবারে দেখো রাতুলের বয়স 12 বছর 4 মাস। তো 12 বছর 4 মাস মানে কি, তাহলে এখানে 12 বছর করতে এখানে 12 বছর যোগ করতে যোগ এখানে 4 মাস, তাহলে মাসকে যদি আমরা বছরে রূপান্তরিত করি ঠিক একইভাবে যে এই 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে উপরে যাচ্ছে 4 আর নিচে আসবে কি হচ্ছে 12। এবার যদি একটু কাটাকাটি করি, কী দিয়ে কাটবো বলো, 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটলে 4 3 হচ্ছে 12, কিন্তু 4 একে 4, এখানে কিন্তু 1 আছে, এখানে আবার শূন্য ভাবো না। তাহলে এবার 3-এর সঙ্গে 12 গুণ করি, 3 12 36, 36-এর সঙ্গে যদি 1 যোগ করি 36 একে 37, কারণ এখানে কি আছে যোগ 1 আছে, তাহলে 3-এর সঙ্গে 12 গুণ, 3 12 36 আর 1 37, তাহলে উপরে হচ্ছে 37, আর নিচে কি, নিচে 3 ছিল, তাহলে 3 করতে 3, তাহলে কি হলো 37/3 এখানে হলো বছর। এবারে কি আছে দেখো, এবারে নূরজাহানের বয়স 12 বছর। তো নূরজাহানের বয়স কত বছর বলেছে, 12 বছর। তো 12 বছর তো 12 বছরই হবে, তাহলে এটা তো আর কোনো কিছুর করার দরকার নাই, তাহলে 12 বছর তো 12 বছরই রয়ে গেল। এবারে কি, এবারে উমার বয়স, প্রথমে উমার বয়স, তারপরে রাতুলের বয়স, আর তারপরে নূরজাহানের বয়সের অনুপাত বার করতে বলেছে। তো প্রথমে আমরা কার বয়স বের করবো বলো, তো প্রথমে আমরা এখানে উমার বয়স যেহেতু প্রথমে আছে উমার বয়স, তাহলে 25/2, তাহলে আমরা এখানে সেই উমার নিচে আমরা এখানে 25/2 লিখব, ঠিক আছে। তাহলে অনুপাত করতে এখানে অনুপাত, এবারে রাতুলের বয়স, তো রাতুলের বয়স কত বছর হয়েছিল 37/3, ঠিক আছে। তো এখানে আমরা 37/3 লিখব, অনুপাত আছে, তাহলে অনুপাত করতে অনুপাত। এরপর নূরজাহানের বয়স কত, নূরজাহানের বয়স কিন্তু 12 বছর। তো এখানে কি আছে 12 বছর আছে, তাহলে এখানে 12 করতে 12 হয়ে যাবে। এবারে কী করবো দেখো, এখানে এরপর হরগুলো কি আছে, হরগুলো আছে 2 আর 3, এর কিছু নাই মানে কি আছে 1 আছে, তাহলে প্রথমে 2 আর 3-এর লসাগু করতে হবে। 2 3 কি, 2 3 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, আর পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কি হয়, সংখ্যা দুটির গুণফল হয়, তাহলে 3 আর 2 গুণ করলে কি হবে 6 হবে, তাহলে আমরা এই উপরে 6 লিখে দেবো। আবার 3 আর 2 গুণ করতে যেহেতু 6 হয়েছে, তাহলে আমরা উপরেও আবার 6 লিখে দেবো, আর এখানে 3 আর 2 গুণ করতে যেহেতু 6 আছে, তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা আবার উপরে 6 লিখে দেবো। এবারে যদি আমরা একটু কাটাকাটি করি কি হবে বলো, 2-এর সঙ্গে আমরা কি কাটতে পারি 6 কাটতে পারি, 2 3-এ কি হবে 2 3-এ হবে 6, তাহলে সমান কি হচ্ছে, তাহলে 25-এর সাথে এবার 3 গুণ করা হচ্ছে, তাহলে 25 3-এ কত, 25 3-এ হচ্ছে 75 অনুপাত। এবারে দেখো 3-এর সঙ্গে যদি আমরা 6 গুণ করি, 3 দুগুণে কত, 3 দুগুণে 6, আবার 2-এর সঙ্গে যদি 37 গুণ করি, 2 7 14, 4 হাতে রইল 1, 3 দুগুণে 6 1 7, তাহলে কত হলো 74, অনুপাত করতে অনুপাত। 12-এর সঙ্গে যদি 6 গুণ করি, 12 6 কত, 12 6 হচ্ছে 72, 12 6 কত, 12 6 হচ্ছে 72, তাই তো। তাহলে এখানে দেখো, এখানে যে অ্যান্সারটা বেরিয়েছিল এই দুটো অ্যান্সারই কিন্তু একই হলো, ঠিক আছে। তো প্রথমে দেখো, প্রথমে হয়েছিল 75 74 72, আর আমাদের এখানে দেখো 75 74 72, তাহলে দুজনের অনুপাতই কিন্তু একই এসেছে। তাহলে তোমরা এইভাবেও করতে পারো, এইভাবে করলেও হবে, আবার তোমরা যদি এই নিচের দিকে করতে চাও নিচের দিকে করলেও কিন্তু একই অ্যান্সার হবে। এবার আছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। তো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে, যার একটি কোণ হবে সমকোণ, অর্থাৎ এই রকম হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, যার একটি কোণ হবে কি সমকোণ, আর কি হবে এবং যার একটি কোণ হবে সমকোণ, আর দুটি বাহু কি হবে, দুটি বাহু যার হবে সমান। তাহলে এটাকে আমরা কি বলতে পারি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ধরো এটাকে আমি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হিসাবে কল্পনা করছি, যদিও এটা হচ্ছে না, এই লম্ব আরেকটু এতদূর পর্যন্ত যাবে, মানে ব্যাপারটা হবে এই রকম, ঠিক আছে, একটু বড় হবে, আর এইটা যা হবে এর মাপের সাথে এই মাপটাও কিন্তু সেম হবে, একই হবে। ধরো এইটা যদি 5 সেমি হয়, এইটাও কিন্তু 5 সেমি হবে, দিয়ে এইটা কি হবে, এইটা এইভাবে একটা
যোগ হয়ে যাবে। আর তখন কি হবে, এইটা হবে তখন অতিভুজ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে বলো তো, অতিভুজ। তো এত সব জানার কিছু দরকার নাই। আর এটা কি, এটা হবে লম্ব। এটা লম্ব মানে কত, এটা হচ্ছে অবশ্যই 90 ডিগ্রি। তো আমরা কি জানি বলো, আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, আমরা জানি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি সবসময় হয় কত, 180 ডিগ্রি। ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো একটা যদি 90 হয়ে যায় তাহলে বাকি থাকে কি, বাকি থাকে আর 90, কারণ 90 যোগ করলে তবে 180 হয়। তাহলে আমাদের পড়ে রইলো কি, কোন দুটি কোণ পড়ে রইলো, এই কোণটি পড়ে রইলো আর এই কোণটি পড়ে রইলো। তাহলে এই কোণটি কি অবশ্যই 45 করে হবে। আর যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে কি হয়, হচ্ছে এইটি যদি এই যে সমান, যেহেতু এই বাহুটি আর এই বাহুটি সমান, তাহলে মানে যে বাহুগুলো সমান হবে তার বিপরীত কোণগুলো কিন্তু সমান হবে। তাহলে এইটার যদি মান হয় 45 ডিগ্রি কোণটার, এই কোণের এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা, তাহলে এর মান হবে 45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 45, এটা হলো 45। তো আমাদের কি বলেছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। তাহলে আমরা লিখি যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। তো আমরা প্রথমে এইটা থেকে শুরু করছি, 90 থেকে। তাহলে 90 অনুপাত 45, আর এখানে 45, তাহলে 45 অনুপাত 45। দেখো 45 যদি নামটা পড়ো তাহলে কিন্তু এই 3টেকে 45 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 45 দুগুণে 90 অনুপাত 45 একে 45 অনুপাত 45 একে 45, তাহলে 2:1:1। এইভাবেও করতে পারো, অথবা এইভাবে না করে যদি প্রথমে তোমরা 45 ধরো, তাহলে কি করে সেটা হবে তখন। এইভাবে করলে এখানেও কিন্তু অ্যান্সার হয়ে গেছে, কিন্তু এইভাবেও করা যায়। ধরো প্রথমে আছে 45, ধরো এখানে অথবা দিয়ে আমি লিখে দিচ্ছি। তো অথবা 45 আর 90, মানে 45 অনুপাত 90। তাহলে কার নামটাই সবগুলোই আছে, 45-এর নামটাই সবগুলো আছে। তাহলে 45 একে 45, 45 একে 45, 45 দুগুণে 90। তো এইটাও ধরতে পারো, বা এভাবেও করতে পারো, অথবা দিয়ে এটা না করে তো এভাবে করতে পারো যে প্রথমে ধরো 45 ধরলে, এখানে 45টা প্রথমে ধরলে, তাহলে এখানে 45, তারপরে অনুপাত এই 90টা ধরলে, 90 অনুপাত এখানে দেখবে 45টা ধরলে, তারপরে এখানে হচ্ছে 45। তাহলে যদি নামটা পড়ো, 45-এর নামটায় সবগুলো আছে। তো 45 একে 45, 45 দুগুণে 90, 45 একে 45। তো বইয়ে কি আছে দেখবে, তো বইয়ে দেখবে প্রথমে যে অ্যান্সারটি আছে, এই অ্যান্সারটি 2:1:1। তারপরে দিয়েছে দেখবে এটা 2 নম্বরে দিয়েছে 1:2:1, আর সবকাজ শেষে দেখবে এটা দিয়েছে 1:2:2। তো এদের মধ্যে যে কোনো একটা লিখলেই কিন্তু হবে। এবার সাতেরটা কী বলেছে দেখো, সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। তাহলে সমবাহু ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের 3টি বাহুই হবে সমান। ধরো এইটিও যা হবে, এইটিও তা হবে, আবার এইটিও তা হবে, 3টি বাহুই সমান। আর যে ত্রিভুজের 3টি বাহু সমান হবে সেই ত্রিভুজের 3টে কোণ অবশ্যই সমান হবে। এইটাও সমান হবে, এইটাও সমান হবে, এইটাও সমান হবে। তাহলে আমরা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত জানি, 3টি কোণের সমষ্টি জানি 180 ডিগ্রি। আর যেহেতু 3টি কোণই সমান আর 3টি বাহুই সমান, তাহলে এইটিকে আমরা 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 6 18 60, তাহলে এখানে 60। তাহলে এই কোণটিও হবে 60 ডিগ্রি, এই কোণটিও হবে 60 ডিগ্রি, আবার এই কোণটিও হবে 60 ডিগ্রি। তাহলে 3টি কোণের সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। তাহলে অতএব সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত, সমবাহু ত্রিভুজের কোণগুলি 60:60:60। আমরা যদি 60-এর নামটা পড়ি দেখবে সবগুলোই মিলে যাবে। তাহলে 60 একে 60 অনুপাত 60 একে 60 অনুপাত 60 একে 60, তাহলে 1:1:1। এটা হচ্ছে 7-এর অঙ্ক, ঠিক আছে। এবারে 8-এরটি কী বলেছে দেখো, পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করি। তো এখানে পুলকবাবু আর মানিকবাবুর বয়সের অনুপাত দিয়েছে। 7 বছর আর 9 বছর এগুলো কিন্তু বয়স নয়, এটা অনুপাতে দিয়েছে। এবং অনুপাতে দেওয়ার পর এই মানিকবাবুর বয়স দেওয়া হয়েছে কত, মানিকবাবুর বয়স দেওয়া হয়েছে 72 বছর। তো আমরা যদি এই দুটোর সঙ্গে একটা আনুপাতিক ধ্রুবক গুণ করে দিই, মানে দেখো তাহলে ধরি পুলকবাবুর বয়স,
তাহলে প্রথমে পুলকবাবু আছে মানে এটা পুলকবাবুর বয়স 7, এর সাথে একটা এক্স গুণ করেছি, 7x বছর, এবং মানিকবাবুর বয়স এখানে মানিকবাবু, তারপরে মানিকবাবু, তাহলে 9, এখানে লিখতে পাচ্ছি 9x বছর। তো এখানে কি বলেছে মানিকবাবুর বয়স, আচ্ছা তার আগে এখানে লিখে দিবে যে এক্স নট ইকুয়াল টু 0, অর্থাৎ এক্সের মান 0 হওয়া যাবে না। এই প্রসঙ্গে আরেকটা কথা একটু তোমাদের দেখাচ্ছি, তবে এটা কিন্তু অঙ্কের বিষয় নয়, তবু কেন লিখছি এক্স নট ইকুয়াল টু 0। তো যদি এক্সের মানটা এখানে 0 নেওয়া হয় তাহলে 7 গুণ 0, তাহলে সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করা হয় তাহলে 0 বা 0 দিয়ে, তাহলে তার মান কি হয়ে যায়, তার মান হয়ে যায় 0 বছর। আবার যদি এই যে 9 আছে, 9কেও যদি এক্সটা যদি 0 হয়ে যায়, তাহলে এক্সটা যদি 0 হয়ে যায় তাহলে কি হবে, এটাও 0 হবে। তাহলে এখানে 7-এর মানটা কি ভ্যালিড হলো, 0। 0-র কি কোনো নির্দিষ্ট মান আছে, এই কারণে এক্স নট ইকুয়াল টু 0। তাহলে একটা ধ্রুবক সংখ্যা এক্স একটা ধ্রুবক সংখ্যা দিয়ে গুণ করা হলো, ঠিক আছে, এভাবে গুণ করা যায়। তো এবারে কি বলা হয়েছে মানিকবাবুর বয়স 72 বছর। তো আমাদের হিসাবে মানিকবাবুর বয়স কত হয়েছিল, আমাদের হিসাবে মানিকবাবুর বয়স হয়েছিল 9x বছর। তাহলে আমাদের হিসাবে যে বয়স আর বইয়ের যে বয়সটা দেওয়া আছে 72 বছর, দুজনে এক কথা বলছে, তাহলে দুজনে শর্তানুসারে দুটোই সমান বলতে পারি, দুটো বছর বয়সই সমান বলতে পারি। তাহলে শর্তে আমরা লিখতে পারি যে 9x সমান এখানে হচ্ছে এই 72 বছর। এখানে কিন্তু আর বছর লেখা যাবে না। তো বা আমরা এখানে এক্সের মান বের করছি, তা এক্স সমান এখানে 72 করতে 72, এক্সের সাথে 9 গুণ সম্পর্কে আছে, যে সম্পর্কে থাকে তার বিপরীত সম্পর্কে চলে যায়, তাহলে ভাগ সম্পর্কে, আর ভাগ মানে নিচে বসে, তাহলে 9 কতই 72, 9 8 72, তাহলে কত হলো এক্স সমান, এখানে ধরো এখানেই লিখছি, অতএব এক্স সমান কত 8 বছর। অতএব এক্স সমান কত বেরিয়েছে, এক্স সমান 8 বছর। কিন্তু আমাদের কি বলেছে 8 বছর কি বলেছে, আমাদের বলেছে যে পুলকবাবুর বয়স হিসাব করি। তো আমাদের এখানে পুলকবাবুর বয়স কত ধরা হয়েছিল 7x বছর, আর এখানে এক্সের মান কত বেরিয়েছে 8 বছর। তাহলে অতএব পুলকবাবুর বয়স 7x সমান 7 গুণ এক্সের মান কত 8, 8 সমান 7 8 কত, 7 8 56 বছর। তাহলে পুলকবাবুর বয়স 56 বছর। তো অঙ্কটিকে এক্স না ধরে অন্যভাবেও করা যায়। তো কিভাবে করবে দেখবে, প্রথমে লিখবে পুলকবাবুর বয়স অনুপাত মানিকবাবুর বয়স। তো আমি এখানে লিখে দিচ্ছি, প্রথমে লিখবে হচ্ছে পুলকবাবুর বয়স ডিভাইডেড বাই মানিকবাবুর বয়স, সমান, তাহলে প্রথমে কি বলেছে পুলকবাবুর বয়স 7 আর মানিকবাবুর বয়স 9, তাহলে প্রথমে আছে 7, তাহলে পুলকবাবু যেখানে আছে পুলকবাবুর সরাসরি 7 আর মানিকবাবু কি বলেছে 9, তাহলে এইটা সমান কি বলেছে, এইটা সমান এখানে মানিকবাবুর বয়স 72 বছর। তাহলে আমি এখানে সমান দিয়ে দিচ্ছি, তাহলে এখানে মানিকবাবুর বয়সের সাথে মানিকবাবুর বয়স এখানে 72 লিখে দিচ্ছি, দিয়ে এখানেও গুণ দিচ্ছি, এখানেও গুণ দিচ্ছি। এবারে 9 কতই 72 হয়, 9 8 72, তাহলে নিচকে কি 8 দিয়ে গুণ করেছি যখন, তাহলে উপরকেও সে 8 দিয়েই গুণ করতে হবে। 8 দিয়ে গুণ করলে কি হচ্ছে, 8-এর সঙ্গে 7 গুণ করলে কত হচ্ছে, 8 7 56 বছর হয়ে যাচ্ছে। তাহলে দেখো প্রথমে কি হয়েছে, প্রথমে আমাদের তাহলে এখানে পুলকবাবুর বয়স 56 বছর হয়েছে, তাহলে এটা হচ্ছে পুলকবাবুর লাইন, তাহলে পুলকবাবুর বয়স কিন্তু 56 বছর। তো এইটা করাই কিন্তু বেস্ট হবে উপরেরটা করাই, তো এটাও কিন্তু করতে পারো। তো অতএব দিয়ে কিন্তু অবশ্যই দুক্ষেত্রেই অ্যান্সার লেখা খুবই জরুরি। তো অতএব পুলকবাবুর বয়স 56 বছর, যে কোনো একভাবে করলে হবে। আমি এটা অথবা দিয়ে লিখে দিচ্ছি, এটা 8-এর দাগের অথবা, ঠিক আছে। এবারে 9-এর দাগেরটা কি বলেছে দেখো,
দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32 টাকা 20 পয়সা হলে, মানে 32.20 টাকা, অর্থাৎ এখানে 32 টাকা 20 পয়সার কথা বলে। তাহলে প্রথম বইটির দাম 32 টাকা 20 পয়সা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি। তো প্রথমে দুটি বইয়ের দাম ধরেছে, তাহলে আমরা এখানে ঠিক আগের মতোই পুলকবাবু মানিকবাবুর মতোই, তাহলে এখানে আমরা প্রথম বইটির দাম ধরছি 2x আর দ্বিতীয় বইটির দাম ধরছি 5x। তাহলে এভাবে লিখছি, ধরি প্রথম বইটির দাম, তাহলে প্রথম বইটি প্রথম 2x আছে, তাহলে প্রথম বইটির দাম হচ্ছে 2x টাকা, এবং আচ্ছা এটা এবং এই বতে একটু জড়িয়ে গেছে, এবং দ্বিতীয় বইটির দাম, এখানে দ্বিতীয় বইটির দাম 5 আছে, তাহলে আমি এখানে 5x লিখে দিচ্ছি, 5x টাকা। তো এখানটা অবশ্যই লিখতে হবে যে x ≠ 0। তো x এর মান 0 হলে কি হবে, একটু আগে দেখিয়েছি, x এর মান 0 হলে এই 2x টাকাটা আর 2x টাকা থাকবে না, এটা 0 টাকা হয়ে যাবে। আবার এই 5x টাকাটা আর 5x টাকা থাকবে না, এটা কি হয়ে যাবে, 0 টাকা হয়ে যাবে। তো এটা তুমি যদি x ≠ 0 এইভাবে না লিখে তুমি কিন্তু এখানে এমনি কথাতেও লিখতে পারো যে x হলো আনুপাতিক ধ্রুবক এবং x এর মান 0 নয়। তো এত বড় কথা না লিখে তুমি কিন্তু x ≠ 0 করে দিতেও পারো। এবারে কি বলেছে দেখো, এখানে বলেছে প্রথম বইটির দাম 32 টাকা 20 পয়সা, আর আমাদের প্রথম বইটির দাম কি ধরেছি 2x টাকা, তাহলে 2x টাকাও যা আর এখানে 32 টাকা 20 পয়সাও তা। তাহলে শর্তানুসারে 2x সমান 32 টাকা 20 পয়সা, এখানে 32.20 টাকা লেখা যাবে না, তো বা x সমান 32.20 ডিভাইডেড বাই, তাহলে 2 এর সাথে x এর সাথে 2 কী সম্পর্কে আছে, গুণ সম্পর্কে চলে যাবে ভাগ সম্পর্কে, কারণ সবসময় জানো বাঁ দিকে চলগুলো রাখতে হয়। চল বলতে কি বুঝি জানো, চল বলতে ইংরাজির যে অ্যালফাবেটগুলো হয় সেই অ্যালফাবেটগুলোকে বলা হয় চল, অর্থাৎ a b c করে চলতেই থাকবে, এছাড়া x y z, মূলত এগুলোকেই চল ধরা হয়। x y z সঙ্গে এগুলোকেও ধরা হয়, কিন্তু মানে প্রকৃতপক্ষে চলিত চল হচ্ছে x y z, এগুলোকেই ধরা হয়। ঠিক আছে, এটা শেষের দিকে আরও বেশি আলোচনা করব। তো এইটা জেনে রাখো যে ইংরাজির যে অ্যালফাবেটগুলো আছে এগুলোকেই চল বলা হয়। তো এখানে এবারে আমরা কি বলেছি, বাঁ দিকে সবসময় x y z রাখতে হয়। তাহলে এখানে কি আছে, x আছে, চল x, কিন্তু যে তারপরে যে এই সংখ্যাগুলোর নাম কি জানো, সংখ্যাগুলোকে বলা হয় ধ্রুবক। ঠিক আছে, তাহলে এই যে দুইটা আছে কি গুণ সম্পর্কে, আচ্ছা সংখ্যা মানে ধ্রুবক, সংখ্যা সমান ধ্রুবক, তাহলে সংখ্যাগুলোকে কি বলা হয়, ধ্রুবক বলা হয়। তো এখানে 2 হচ্ছে ধ্রুবক, ধ্রুবকটা কি আছে, গুণ সম্পর্কে আছে, কিছু নাই মনে আছে গুণ সম্পর্কে, পাশাপাশি থাকা গুণ সম্পর্কে, তাহলে চলে যাবে ভাগ সম্পর্কে, নিচে হবে 2। এবারে কি করব দেখো, এই 2 দিয়ে আবার ভাগ করতে হবে নিচে যখন, তাহলে এখানে 32.20, এখানে কত দিয়ে ভাগ করছি, 2 দিয়ে। তাহলে আমি একদম খুব সংক্ষেপেই করে দিচ্ছি, 2 ষোলোই 32, তো তোমরা এইভাবে কিন্তু করবে না। এরপর দশমিক আছে, দশমিকটা এখানে দিয়ে দিচ্ছি, এখানে 2 করতে 2, তাহলে এবার 2 একে 2, এবারে শূন্য নামিয়েছি মানে তো আমাদের করতে হবে। তো এখানে যদি আমি 1ও দিই, তাহলে 1 দিলে কবে, 1 দিলে 1 2 2 হবে, তাহলে দিকে যাবে না, তাহলে আমাদের 0 দিতে হবে। তাহলে 0 দিলে 2 এর সাথে 0 গুণ করে কি হবে 0, তাহলে কত হলো 16 টাকা 10 পয়সা। এবারে তাহলে কত হলো, যখন এটাকে 2 দিয়ে আমরা কাটাকাটি করেছি তখন হচ্ছে 16.10, তাহলে এখানে 16.10 টাকা, অতএব x সমান 16.10। আমাদের কি বের করতে বলেছিল, দ্বিতীয় বইটির দাম কত, আমাদের এখানে দ্বিতীয় বইয়ের দাম বের করতে হবে। তো আমাদের এখানে দ্বিতীয় বইয়ের দাম কত দিয়েছি, 5x ধরেছি, তাহলে আমরা লিখি অতএব নির্ণয় দ্বিতীয় বইটির দাম হচ্ছে 5x টাকা, তাহলে সমান 5 করতে 5 গুণিত এখানে x এর মান কি 16.10, এবার সমান
সমান কি করি, গুণটা করতে হবে, 5কে 16.10 দিয়ে গুণ করতে হয়। গুণ কি হয়, গুণ সবসময় বিনিময় নিয়ম মেনে চলে, এই জন্য 16.10টা প্রথম, তারপরে 5 এখানে লিখেছি, তাহলে 5 এ 0 হচ্ছে 0, 5 একে হলো 5, 5 ছক 30-এর 0, হাতের হলো 3, 5 একে 5 3 হচ্ছে 8, দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে বাঁ দিক থেকে দুটোর আগে দশমিক হবে, এরকম জায়গায় দশমিক হবে, তাহলে সমান হচ্ছে 80.50 টাকা। তাহলে দ্বিতীয় বইটির দাম কত, দ্বিতীয় বইটির দাম হলো 80 টাকা 50 পয়সা, অর্থাৎ 80 টাকা 50 পয়সা। তবে এটা তো গেল এক্স ধরে, তোমরা যদি বলো যে এক্স ধরে করবো নি, তাছাড়া অন্য কোনো উপায়ে করা যায় কি, অবশ্যই করা যায়। তো কিভাবে করা যাবে দেখো, তো এখানে প্রথমে আমরা লিখব, অথবা লিখছি, এখানে লিখব প্রথম বইয়ের দাম ডিভাইডেড বাই দ্বিতীয় বইয়ের দাম, দ্বিতীয় বইয়ের দাম। তাহলে দামের অনুপাতটা কি বলেছিল, প্রথম বইয়ের দাম আর দ্বিতীয় বই, তাহলে এখানে প্রথম বইয়ের দাম দিয়েছিল 32 টাকা 20 পয়সা, তাহলে আমরা প্রথম বইয়ের দাম এই যে এইটা আছে, তাই তো। আচ্ছা, তার আগে অনুপাতটা কি বলেছিল, দুটো বইয়ের দামের অনুপাত 2:5, তাহলে প্রথম বইয়ের দাম হচ্ছে 2 আর দ্বিতীয় বইয়ের দাম হচ্ছে এখানে 5 আছে, মানে এখানে 5 সমান কি বলেছে, প্রথম বইটির দাম 32 টাকা 20 পয়সা, তাহলে আমরা এই যে এই প্রথমে সোজা আমরা এখানে 32.20 লিখে দেবো, ঠিক আছে। তো এবারে কি করছি, এখানে গুণ করতে গুণ, তারপরে 2কে কি করতে হবে, দুইয়ের সাথে এমন কি সংখ্যা গুণ করলে, দেখো এই যে 2-এর সাথে এমন কি সংখ্যা গুণ করলে 32.20 হবে, তাহলে 2-এর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে 32.20 হবে, এইটা করার জন্য কি করতে হবে, 32.20টা মাঝে রেখে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2 দিয়ে ভাগ করার পরে কি এমন গুণ করতে হবে, 16.10, তো এখানে হচ্ছে 16.10, দেখবে 16.10 সাথে তা গুণ করে হয়ে যাবে। তো আমি একটু করে দেখাচ্ছি, দেখো 10 দুগুণে 20 আর 16 দুগুণে হচ্ছে 32, যদিও এটা রুলস নয়, তবু আমি দেখাচ্ছি। দশমিকের পরে দেখো, এখানে দশমিকের পরে একটা সংখ্যা, দুটো সংখ্যা, এখানে দেখো দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে আমাদের এখানে কি হয়েছে, 16.10 গুণ করতে হয়েছে, কিন্তু উপরকেও তো 16.10 দিয়ে গুণ করলে কি হবে, সঙ্গে তো নিচকেও গুণ করতে হবে, তাহলে গুণিত এখানে 16.10 দিয়ে গুণ করি, তাহলে এখানে 5 10 হচ্ছে 50, বারবার বলছি এটা কিন্তু রুলস নয়, তোমরা কিন্তু ভালো করে করবে। আবার 16-র সঙ্গে 5 গুণ করলে 16 5 হচ্ছে 80, এখানে দশমিকের পরে দুটো সংখ্যা, তাহলে ডান দিক থেকে দুটোর আগে দশমিক, এখানে একটা দশমিক, তাহলে কি হচ্ছে, তাহলে এখানে দ্বিতীয় বইটির দাম আমাদের চেয়েছিল, তো দ্বিতীয় বইয়ের সোজাসুজি কত হলো 80 টাকা 50 পয়সা, আর আমাদের এখানেও দ্বিতীয় বইটির দাম 80 টাকা 50 পয়সা হয়েছে, যে কোনো একভাবে করলে হবে, তবে তো আমি উপরটাকে বেশি প্রেফার দিচ্ছি এখানে। অতএব দ্বিতীয় বইটির দাম 80.50 টাকা, অর্থাৎ 80 টাকা 50 পয়সা, ঠিক আছে, 80 টাকা 50 পয়সা। এবার 10-এরটা কী বলেছে দেখো, বলেছে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7, যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধির হিসাব করে লিখি, সেই বৃত্তের পরিধি কত সেটা হিসাব করে লিখি। তো এখানে দেখো প্রথমে আছে বৃত্তের পরিধি, তারপরে আছে বৃত্তের ব্যাস, তাহলে বৃত্তের পরিধি হচ্ছে 22 আর বৃত্তের পরিধি হচ্ছে 22 আর বৃত্তের ব্যাস হচ্ছে 7। আমি যদি এরকমভাবে এঁকে দেখি, ধরো এইটা হচ্ছে একটি বৃত্ত বলি, তো এই যে পুরো যে রাউন্ডটি, এই রাউন্ডটি হচ্ছে 22, এখানে মিটার ডেসিমিটার দুটো এককেই দেওয়া আছে, তো আমি এখানে আমি মনে মনে কল্পনায় করছি, আমি একে মানে ডেসিমিটারে কনভার্ট করছি, তো আমি এখানে ধরছি 22 ডেসিমিটার, ঠিক আছে। এবার কি বলেছে, এবার বলেছে ব্যাসের দৈর্ঘ্য 7, তার মানে কি এইখান থেকে যে এই টোটাল এটা কি হয়, বৃত্তের বৃহত্তম যায়, তাহলে এই মাঝ বরাবর যেটা যায় সেটার নাম হচ্ছে কি, বৃত্তের যে মাঝ বরাবর যে একটা সরলরেখা যায় সেটার নাম হচ্ছে ব্যাস, তাহলে এই ব্যাসটা ধরছি 7, এখানে কি বলা 7 ডেসিমি ধরছি, 7 ডেসিমি। এবারে বলেছে কি, যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, তো এখানে কি বৃত্তের কি বলেছে ব্যাসের দৈর্ঘ্য, তার মানে এখানে এই ব্যাসটা ধরেছি 7, মানে 7 মানে কি, এটা অনুপাতে দিয়েছে, তাহলে 7 মানে কিন্তু 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি কত, তাহলে এখানে পরিধিটা আমাদের বের করতে বলেছে, ঠিক একইভাবে বের করব, কিন্তু এখানে যেহেতু দেখো মিটারও দিয়ে আছে ডেসিমিটারও দিয়ে আছে, তাহলে প্রথমে আমাদের একটি এককেই নিয়ে আসতে হবে, তাহলে আমি এখানে শুরুটা এভাবে করছি যে
যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার। তো এইভাবে যে বৃত্তে না লিখে সরাসরি আমি এইভাবে লিখছি, যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, 2 মিটার 1 ডেসিমিটার সমান তার মূল একক কী হয়, প্রথমে কি হয় বলো, তাহলে আমি এটাকে মিটারই ধরছি। মিটারের পরে কি হয়, মিটারের পরে হয় ডেসিমিটার, মিটারের পরে কি হয় ডেসিমিটার, তারপরে সেন্টিমিটার, মিলিমিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আবার এই দিকে যদি ধরি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। তো এখানে মিটার মানে এখানে 2 মিটার আছে, মানে আমাদের এখানে আছে 2 মিটার, তো এখানে আছে 2 মিটার। তো আমি যেহেতু ডেসিমিটারে কনভার্ট করব, তাহলে 2 মিটার সমান কত ডেসিমিটার আমাদের বের করতে হবে। তাহলে মিটার থেকে ডেসিমিটার ক ঘর, মিটারের পরে তো ডেসিমিটার 1 ঘর। এরপর বলো যেহেতু এগাচ্ছে, দেখো এই বাম দিক থেকে ডান দিকে কি হচ্ছে, বাম দিক থেকে ডান দিকে এগাচ্ছে, এগাচ্ছে। তাহলে এগাচ্ছে কি, এগালে কি করতে হয়, এগালে গুণ করতে হয়, যত ঘর যাবে ততগুলো 10 দিয়ে গুণ করতে হয়। আর পেছালে করতে হয় কি, পেছালে করতে হয় ভাগ, যতগুলো ঘর যাবে তত সংখ্যক 10 দিয়ে ভাগ করতে হয়। তো এখানে কি হয়েছে, এখানে 1 ঘরই গেছে, তাহলে একটি 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 মিটার সমান এখানে আমি 10 দিয়ে গুণ করে দেবো। তাহলে 10 দিয়ে গুণ করলে কি হচ্ছে, 10 দুগুণে হচ্ছে 20। আর কি মিটার থাকলো, আর তো মিটার থাকলো নি, এই 20টা কি হয়ে গেল, 20টা ডেসিমিটার হয়ে গেল। তাহলে এখানে 20টা হয়ে গেল ডেসিমিটার। আর এর সঙ্গে কি 1 তো ডেসিমিটার এর সাথে যোগ হিসাবে আছে, তাহলে যোগ এখানে 1, তাহলে 20-র সঙ্গে 1 যোগ করলে কি হয় 21 ডেসিমিটার। তাহলে আমরা বলতে পারি যে 2 মিটার 1 ডেসিমিটার সমান হচ্ছে 21 ডেসিমিটার। তো এভাবে করা যেতে পারে। এবারে আমরা আনুপাতিক ধ্রুবক অর্থাৎ এক্স ধরে অঙ্কটি করে নেব। তাহলে বৃত্তের পরিধি ধরি, বৃত্তের পরিধি হচ্ছে 22x এবং ব্যাস হচ্ছে 7x। তাহলে ধরি বৃত্তের পরিধি সমান 22x এবং ব্যাস সমান 7x। আর এটা অবশ্যই লিখতে হবে x নট ইকুয়াল টু 0, অর্থাৎ x এর মান কখনোই 0 হবে না। এখানে কি বলেছে, ব্যাসের দৈর্ঘ্য বলেছে, আর আমাদের হিসাবে ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে, আমাদের হিসাবে ব্যাসের দৈর্ঘ্য বেরিয়েছে 7x। তাহলে আমরা শর্তানুসারে 7x, এই 7xটা কার সঙ্গে সমান, আমাদের 7xটা ছিল ব্যাস, তাহলে এখানে ব্যাসের সঙ্গে সমান 2 মিটার 1 ডেসিমিটার। আর এখানে 2 মিটার 1 ডেসিমিটার সমান কত, 21 ডেসিমিটার। তাহলে এখানে 21-এর সাথে সমান, বা x সমান উপরে 21, 7 যেহেতু গুণে আছে তাহলে নিচে হবে ভাগে চলে যাবে। তাহলে এরপর 7 3-এ কত, 7 3-এ 21, অতএব x সমান কত, x সমান 3। তাহলে 3টা কী হবে বলো, 3টা অবশ্যই ডেসিমিটারে বেরিয়েছে। তাহলে x সমান 3 ডেসিমিটার, x সমান এটা হলো 3 ডেসিমিটার, x সমান 3 ডেসিমিটার। তো আমাদের চেয়েছেটা কি, আমাদের চেয়েছে বৃত্তের পরিধি কত, তাহলে আমাদের পরিধির চেয়েছে। আর আমাদের এখানে পরিধি কি ধরেছিলাম, পরিধি ধরেছিলাম 22x। তাহলে অতএব পরিধি সমান, অতএব তোমরা কিন্তু নিচেই করে আসবে, তোমাদের যাতে এই স্ক্রিনটি ধরতে সুবিধা হয় এই জন্য আমি পাশে লিখছি, তুমি কিন্তু এভাবে নিচেই করে আসবে। আর আমাদের কি চেয়েছিল, আমাদের চেয়েছিল বৃত্তের পরিধি। তাহলে অতএব বৃত্তের পরিধি সমান, বৃত্তের পরিধি হচ্ছে 22x ধরা হয়েছিল, এখানে হচ্ছে 22x, যেহেতু ডেসিমিটারে প্রকাশ করেই নিয়েছি এখানে ডেসিমিটারই লিখছি, সমান 22 গণিত এক্সের মান তো আগে আমরা 3 বার করে ফেলেছি, তাহলে 3 ডেসিমি সমান 22-এর সাথে 3 গুণ করলে কত হবে 66 ডেসিমি। তাহলে দেখো এখানে 66 আছে, তাহলে এখানে ডেসিমির জায়গায় আমি এখানে 66 লিখছি। তাহলে এই যে ডেসিমিটার 66 ডেসিমিটার, তো 66 ডেসিমিটার সমান কত মিটার। তাহলে এই ডেসিমিটার থেকে মিটার যাচ্ছে, তাহলে কি হচ্ছে আমরা এই ডান দিক থেকে বাঁ দিকে যাচ্ছি, অর্থাৎ কি হচ্ছে পেছালে কি করতে হয়, পেছালে হচ্ছে ভাগ করতে হয়, যত ঘর পেছাবে তত সংখ্যক 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে সমান আমরা কি লিখব 66 যুক্ত একটি ঘর পেছিয়েছে মানে 10 দিয়ে ভাগ করব। তাহলে 10 দিয়ে ভাগ করে কার ঘর এসছে, মিটারের ঘর এসছে, তার জন্য এখানে আমরা মিটার লিখব। সমান এই ভাগটা খুবই সোজা, এখানে দেখো একের পরে যতগুলো শূন্য হয় ডান দিক থেকে তার আগে দশমিক, তাহলে একের পরে তো একটি শূন্য, তাহলে ডান দিক থেকে তার আগে দশমিক হবে, তাহলে 6.6 মিটার। এবারে 6.6 মিটার মানে কি, এই দশমিকের আগে যেটি থাকে সেইটি হয় মিটার, তাহলে সমান হচ্ছে 6 হবে মিটার, আবার দশমিকের পরে যেটি থাকে সেইটি হয়ে যায় এই ডেসিমিটার, তাহলে 6 মিটার 6
ডেসিমিটার। তাহলে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হলো? এখানে কি বার করতে বলেছিল? আমাদের বের করতে পেরেছিল বৃত্তের পরিধি কত, আর এখানে বৃত্তের পরিধি কত হলো? 6 মিটার 6 ডেসিমিটার। অতএব বৃত্তের পরিধি সমান 6 মিটার 6 ডেসিমিটার। দেখো অতএব দিয়ে লিখে দেবে বৃত্তের পরিধি 6 মিটার 6 ডেসিমিটার। এবার অঙ্কটি তো এক্স ধরে করেছি, তো এক্স ছাড়া কি অন্য উপায়ে করা যায় না? অবশ্যই করা যায়, তো সেইটা আমি এখন দেখাচ্ছি। তো এবারে এক্স ছাড়া কিভাবে করছি দেখো। তাহলে প্রথমে আছে কি বৃত্তের পরিধি, এই জন্য আমরা প্রথমে লিখেছি বৃত্তের পরিধি। তারপরে কি আছে বৃত্তের ব্যাস, এই জন্য ডিভাইডেড বাই লিখেছি বৃত্তের ব্যাস। তারপরে বৃত্তের পরিধি যেহেতু প্রথমে, তাহলে প্রথমটা হচ্ছে 22, এই জন্য লিখেছি 22। আর তারপরে তার ব্যাস যেহেতু 7, আর তার জন্য লিখেছি 7। এবার সমান দিয়ে একটা ড্যাশ করেছি। তো এখানে কি বলেছে? ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার। যেহেতু একই এককে আনতে হবে, তাহলে 2 মিটার 1 ডেসিমিটার সমান কি 21 ডেসিমিটার। আর বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 21 ডেসিমিটার। তাহলে ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার মানে হচ্ছে 21 ডেসিমিটার। এবারে এই দেখো 7-এর সঙ্গে কি এমন সংখ্যা গুণ করে এখানে 21 পাওয়া গেছে। তাহলে আমরা এখানে 3 গুণ করব, 3 গুণ করে কিন্তু 21 পাওয়া গেছে। তো নিচকে তো গুণ করলে হবে না, রাগ করতে পারে, এই জন্য উপরকেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরকেও আমি 3 দিয়ে গুণ করছি। তো 3-এর সাথে এবার 22-এর সাথে 3কে গুণ করলে কি হবে? 66 হবে। তাহলে এখানে আমাদের কি বের করতে ছিল? বৃত্তের পরিধি কত? এখানে প্রথম লাইনে দেখো বৃত্তের পরিধি একদম এখানে হয়ে গেল 66। 66টা কি এককে বেরিয়েছে? আমরা এখানে কিসে বার করেছি? ডেসিমিটারে। তাহলে এখানেও 66টা নিশ্চয়ই ডেসিমিটারে বের করতে হবে। তুমি এই পার্টটা যদি করতে চাও, তোমাকে কিন্তু এই পার্টটা অবশ্যই আগে বের করে নিতে হবে। বের করে নেওয়ার পরে তুমি এখান থেকে অঙ্কটি স্টার্ট করবে। আর যদি এইভাবে না করতে চাও, এখানেই কিন্তু অঙ্কটি শেষ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে মানে যেটুকু অংশ আমি দেখিয়েছি এখানেই শেষ হয়ে যাবে। আর যেহেতু আমাদের কি বের করতে বলেছিল? বৃত্তের পরিধি কত? অতএব বৃত্তের পরিধি সমান, দেখো অতএব বৃত্তের পরিধি সমান 66 ডেসিমিটার। আর 66 ডেসিমিটার মানে কি? আমি একটু আগে বার করেছি 6 মিটার 6 ডেসিমিটার সমান, এখানে 66 ডেসিমিটার সমান 6 মিটার 6 ডেসিমিটার। ঠিক আছে, যে কোনো একটাভাবে অঙ্কটা করবে, যে কোনো একটাভাবে করলেই কিন্তু হবে। ঠিক আছে, এবারে 11টা কি বলেছে দেখো। বলেছে আমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন ও ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তাহলে এখানে সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন। আচ্ছা তুমি এখন বলো, তোমাদের যে পরীক্ষায় যে হয়েছিল 70-এর মধ্যে, বা প্রথমে যে 15 নম্বরের যে পরীক্ষা হয়েছিল, তো 15-র মধ্যে যখন বলে তখন নিচে কি লেখে? নিচে লেখে 15, আর যত পেয়েছো সেটা সবসময় উপরে, ধরো 15-এর মধ্যে তুমি 14 বা 13 পেয়েছো, ধরো 14 পেয়েছো, তাহলে কি করে? নিচে 15 লেখে, উপরে 14 লিখে। তাহলে যার মধ্যে সেটা সবসময় কি হয়? নিচে লেখা হয়। তাহলে এখানে কার মধ্যে বলা হয়েছে? 150 জনের মধ্যে। তাহলে এখানে আমরা নিচে কত লিখব? নিচে লিখব 150 জনের মধ্যে কত? 90 জন। তাহলে উপরে হচ্ছে 90 জন। প্রতিযোগিতায় নাম দিয়েছে 150 জনের মধ্যে 90 জন, আর ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন। তাহলে এখানে ষষ্ঠ শ্রেণীতে কি করেছে? ষষ্ঠ শ্রেণীতে তোমার 140 জনের মধ্যে, তাহলে এখানে 140 জনের মধ্যে কজন? 140 জনের মধ্যে 80 জন। তাহলে এবারে উপরে 80 জন করব, তাই তো। এবারে দেখো, এবারে দুটো থেকে যদি একটু আমরা কাছাকাছি করে ছোট করে নিই, তো এখানে 90 আর এখানে 150, কত দিয়ে কাছাকাছি যাবে? 30-এর নামটাই দেখবে দুটোই আছে। তাহলে 30 দিক দিয়ে কাটি, 30 3 90, 30 5 কত? 30 5 হয় 150। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 3:5, তাই তো। আর এটাকে কার নামটাই আছে? আচ্ছা, এটা একটু বড় ফিগারের নামটা, এই জন্য আমরা এখানে 0 এখানে 0 একটা কাটতে পারি। তাহলে 2 দিয়ে যদি কাটি, 2 4 8 আর 2 7 14, তাহলে সমান কত হচ্ছে? সমান হচ্ছে 4:7। তো এখানে কি আছে? এখানে আছে 3:5, আর এখানে কি আছে? এখানে আছে 4:7। তো এভাবে তো বোঝা যাচ্ছে না কোন সংখ্যায় কিভাবে মানে কে কত আছে। তো এক্ষেত্রে আমরা যদি যে টোটাল যে ছাত্র সংখ্যা, সেটা যদি আমাদের এখানে 150 থাকতো, এখানেও যদি 150 থাকতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে এখানে সপ্তম শ্রেণীতে বেশি আছে। তো এখানে কি করেছে? একটাতে আছে 150, একটাতে আছে 140। এই কারণে কি করব? এই দুটোকে আমরা সমানে আনার চেষ্টা করব। তো এখানে হরে কত আছে?
তো হরে দেখো এখানে হরে আছে 5 আর এখানে লবে কত আছে, এখানে হরে আছে 5 লবে আছে কত 3 আর এখানে আছে হরে কত 5 আর লবে আছে 4। তাহলে এই দুটোকে 5 আর 7কে আমি যদি 35 একবার করে দিতে পারি তাহলে দুটোই কি হবে, দুটোই হবে একই সংখ্যক হয়ে যাবে। তো একে যদি আমাকে 35 করতে হয় তাহলে একে কী সংখ্যক দিয়ে গুণ করতে হচ্ছে, একে 5 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে নিচকে যদি 5 দিয়ে গুণ করতে হয় তাহলে উপরকেও কত দিয়ে গুণ করতে হবে, উপরকেও তো 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে যদি আমরা গুণ করি 3কে 5 3-এ কত পাবো 15 অনুপাত আবার 5 দিয়ে যদি গুণ করি 5 7-এ হবে 35। তো একেও যদি আমি 35 মানে 5 দিয়ে গুণ করতে চাই তাহলে একে 5 দিয়ে গুণ করলে উপরকেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দিয়ে যখন উপরকে গুণ করবো 4কে তাহলে 5 4-এ কত হবে 5 4-এ হয়ে যাবে 20 অনুপাত 5 দিয়ে গুণ করলে কি হবে 5 দিয়ে গুণ করলে হবে 5 7-এ 35। তাহলে তোমরা হয়তো ভাবছো এখানে 20 অনুপাত 35ও যা আর এখানে 4 অনুপাত 7টা এটা কি একই কথা, এটা অবশ্যই একই কথা। তো কী কারণে হবে দেখো 20 অনুপাত 35 মানে কি উপরে যাবে 20 আর নিচে আসবে কত 35। তাহলে 20/35কে যদি আমরা কাটাকাটি করি 4 দিয়ে 5 দিয়ে করতে পারি, 5 দিয়ে করলে 5 4-এ 20 5 7-এ 35 সমান কি 4 অনুপাত 7। তাহলে এখানেও দেখো 4 অনুপাত 7। আবার একেও যদি তুমি কাটাকাটি করো মানে 15 অনুপাত 35 মানে কি 15 অনুপাত 35 মানে উপরে 15 আর নিচে কত 35। যদি কত 5 দিয়ে যদি কাটো 5 দিয়ে কাটলে 5 3-এ 15 5 7-এ 35 মানে দেখো 3 অনুপাত 7 3 অনুপাত কত, আচ্ছা এটা কত দিয়ে করলাম 7 দিয়ে করেছি তো নাকি, 7 দিয়ে করলে 7 5-এ 35 এটা 7 3-এ 21 এটা 21 হবে, এটা একটু ভুল হয়ে গেছে। তো এটা যেহেতু নিচকে দেখো 7 দিয়ে গুণ করেছি তাহলে 5কে 7 দিয়ে গুণ করলে 5 7-এ হচ্ছে 35। তাহলে উপরকেও আমাদের 7 দিয়ে গুণ করতে হবে, 7 3-এ কত হবে 7 3-এ হবে 21। ঠিক আছে, এটা ভুল হয়ে গিয়েছিলো, একটু তোমরা সংশোধন করে নাও। তাহলে এখন কি হয়েছে, এখন টোটাল ছাত্র সংখ্যা ধরো টোটাল আছে 35। তাহলে 35-এর মধ্যে 21 জন নাম লিখিয়েছে আর এখানে কি আছে, এখানে আছে টোটাল আছে 35। 35-এর জনের মধ্যে কত নাম লিখিয়েছে 20 জন নাম লিখিয়েছে। তাহলে এখানে বলো কারা বেশি নাম লিখিয়েছেন, তাহলে যে 21 সে তো বেশি নাম দিয়েছে আর 21 কারা 21 হচ্ছে সপ্তম শ্রেণীর ছাত্ররা। তাহলে অতএব দিয়ে লিখবে যে তাহলে অনুপাতে তো প্রকাশ করে দেখা হলো কোন শ্রেণীর প্রতিযোগিতা বেশি, অতএব অনুপাতে প্রকাশ করে দেখলাম যে সপ্তম শ্রেণীতে প্রতিযোগীর সংখ্যা বেশি। তো এই যে এগুলো লিখবে নি, অতএব অনুপাতে প্রকাশ করে দেখলাম যে সপ্তম শ্রেণীতে প্রতিযোগীর সংখ্যা, তবে এই অঙ্কটি একটু বারবার তোমাদের দেখতে হবে তবে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। আর 11 অঙ্কটি কিন্তু পরীক্ষাতে আসতেও পারে। এবারে দেখো 12 অঙ্কটা কি বলেছে, বলেছে যে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গোসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী। মানে এখানে একটি সংখ্যা 5 একটি সংখ্যা 7 এই রকম কিন্তু নয়, এরা কি আছে, এরা অনুপাতে আছে। এখানে দুটি সংখ্যা কি আছে, দুটি সংখ্যা অনুপাতে আছে এবং তাদের গোসাগু কি দিয়েছে, গোসাগু দিয়েছে 13। মানে এই দুটি সংখ্যার গোসাগু দিয়েছে 13। সংখ্যা দুটি কী কী, সেক্ষেত্রে আমরা প্রথম সংখ্যাটি ঠিক একইভাবে যেভাবে করেছি উপরের দিকে, প্রথম সংখ্যাতে আমরা 5x ধরতে পারি আর দ্বিতীয় সংখ্যাটা 7x ধরতে পারি। তো এইভাবেই করছি যে ধরি প্রথম সংখ্যাটি 5x এবং দ্বিতীয় সংখ্যাটি সমান 7x। আমাদের কি বলেছে, দুটি সংখ্যার গোসাগু বলেছে 13, তাহলে আমাদের হিসাবে গোসাগু দেখি। অতএব গোসাগু সমান তাহলে 5x আর হচ্ছে 7xের মধ্যে গোসাগু কি, তাহলে গোসাগু জিনিসটা কি বলো তো, এই দুটোর মধ্যে যে সংখ্যাটা কমন থাকে সেইটাই হচ্ছে গোসাগু। এবার 5 আর 7 এই দুটোর মধ্যে কি কমন আছে বলো, 5 ও 7 এই দুটোর মধ্যে 5x আর 7xের মধ্যে কে কমন আছে, শুধুমাত্র xই কমন আছে, এই কারণে যে সংখ্যাটি কমন থাকে সেইটি হয় গোসাগু। তাহলে অতএব গোসাগু সমান হচ্ছে x। আর আমাদের বইয়ে কি বলেছে, সংখ্যা দুটির গোসাগু 13 আর আমাদের হিসাবে গোসাগু কত হয়েছে, গোসাগু হয়েছে x। তাহলে আমাদের হিসাবে যা ওদের হিসাবেও তাই হবে। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারি, প্রশ্নানুসারে x সমান 13। তাহলে x সমান কত বেরিয়েছে, x সমান 13 বেরিয়েছে। তাহলে সংখ্যা দুটি কি কি, অতএব প্রথম সংখ্যাটি সমান, প্রথম সংখ্যাটি 5x ধরা হয়েছিল, তাহলে 5x সমান 5 গুণিত x এর মান কত 13
আর দ্বিতীয় সংখ্যাটি, আচ্ছা এটা সংখ্যাটি সমান হচ্ছে 7x, দ্বিতীয় সংখ্যাটি ধরেছিলাম 7x, তাহলে 7x সমান 7 গুণিত এক্সের মান কি 13, তাহলে 5 রং কত, 5 রং 65, আর 5 রং কত 65, আর 13 সাথে কত, 13 সাথে 91, তাহলে একটি সংখ্যা হচ্ছে 65, অপর সংখ্যাটি হচ্ছে 91, এদের যদি গোসাগু করো গোসাগু হবে 13। তো আমি গোসাগুটা করে দেখাচ্ছি 13 হয় কি না। হ্যাঁ, তো যেটা ভারী সংখ্যা সেটা সবসময় মাঝে লিখতে হয়, তাহলে 65 আর 91 এর মধ্যে ভারীকে, অবশ্যই 91 ভারী, তাহলে 91 আর একে কত দিয়ে ভাগ করা হবে, 65 দিয়ে ভাগ করা হবে, তাহলে 65 দুগুণে তো 130 বেশি হয়ে যাচ্ছে, 65 একে হচ্ছে 65, 5 কত দিলে 11, 5 কত 6 দিতে হাতে রইল 1, 5 একে 6 একে 7, 7 কত দিলে 9, 7 8 8 9, 2 দিতে এবারে এই 65টা এখানে চলে আসবে, তাহলে 26 একে 26, 26 দুগুণে কত 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 2 4 একে 5 52, 2 কত দিলে 5, 2 5, 3 দিতে 5 কত দিলে 6, 5 6, 1 দিতে এখানে 26 করতে 26, 13 দুগুণে হচ্ছে 26, তাহলে দেখো এখানে গোসাগু কত হলো, গোসাগু হলো 13, আর আমাদের এখানে গোসাগু কত ছিল, গোসাগু হয়েছিল 13, আর বইয়ের হিসাবে গোসাগু 13, আর সংখ্যা দুটি কী হলো 65 আর 91, এটা কিন্তু নয়, এইটাই। আচ্ছা, আমাদের সব অঙ্কগুলি হয়ে গেল। এত ধৈর্য দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। ঘরে তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করো।